স্টুডেন্ট, দশম শ্রেণীর ভূগোলের তোমাদের মাধ্যমিক 2022-এর জন্য বিভাগ উমো থেকে কিছু প্রশ্ন দিচ্ছি, এগুলো প্র্যাকটিস করো, আশা করি কমন পাবে। আর এটা পিডিএফ আকারও দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে ডাউনলোড করে নেবে যাতে দরকার হবে। দেখো, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 5 গুণ 2 10। প্রথমে 5.1 নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। চিত্রগুলো তোমরা বই থেকে একটু করে নেবে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি হওয়ায় 35 ডিগ্রি থেকে 22 ডিগ্রি নদীর প্রবল জলস্রোতের আঘাতে প্রধানত ক্ষয়কাজ হয়ে থাকে। এর ফলে পার্বত্য অংশে নদীর ক্ষয়কার্যের ফলে যে সমস্ত বৈচিত্র্যমূলক ভূমিরূপ সৃষ্টি হয় তার মধ্যে প্রধান 3টি ভূমিরূপ হলো: 1 গিরিখাত ও ক্যানিয়ন। পার্বত্য অঞ্চলে নদী তার তীব্র জলস্রোতের আঘাতে দ্রুত নিম্নক্ষয় করায় এবং পার্শ্বক্ষয় তুলনামূলকভাবে কম করায় সংকীর্ণ ও সুগভীর উপত্যকার সৃষ্টি হয়। আর্দ্র পার্বত্য অঞ্চলে সৃষ্ট এই উপত্যকাকে গিরিখাত বলে। আর শুষ্ক অঞ্চলে টিউব বা নলের মতো যে উপত্যকার সৃষ্টি হয় তাকে ক্যানিয়ন বলে। নিদর্শন দেখো, নেপালের কালীগণ্ডক নদীর গিরিখাত পৃথিবীর গভীরতম গিরিখাত এবং যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন একটি উল্লেখযোগ্য ক্যানিয়ন। বৈশিষ্ট্য: 1 আড়াআড়ি পার্শ্বচিত্রে গিরিখাত ভি আকৃতির এবং ক্যানিয়নের আকৃতি আই আকৃতির হয়। 2 সামান্য পার্শ্বক্ষয় হয় গিরিখাত কিছুটা প্রশস্ত হয় এবং শুধু নিম্নক্ষয়ের কারণে ক্যানিয়ন খাড়া পার্শ্ব ঢালযুক্ত অত্যন্ত সংকীর্ণ হয়। 2 জলপ্রপাত পার্বত্য প্রবাহে নদীর গতিপথে হঠাৎ খাড়া ঢালের সৃষ্টি হলে নদীর জল ঢাল বেয়ে প্রবল গতিতে উপর থেকে নিচের দিকে নামতে থাকে, একে জলপ্রপাত বলে। সৃষ্টির কারণ: 1 নদীর গতিপথে অবস্থিত কঠিন ও কোমল শিলার বৈষম্যমূলক ক্ষয়। 2 শিলাস্তরে চ্যুতির সৃষ্টি হলে হিমবাহসৃষ্ট ঝুলন্ত উপত্যকা কিংবা মালভূমি খাড়া ঢাল বেয়ে নদী প্রবাহিত হলে। 4 নদীর গতিপথে নিক পয়েন্ট অবস্থান করলে ভূমিভাগে খাড়া ঢাল সৃষ্টি হলে এবং তার ফলে জলপ্রপাত সৃষ্টি হয়। নিদর্শন: সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর একটি উল্লেখযোগ্য জলপ্রপাত। 3 মন্থকূপ বা পটহোল পার্বত্য অঞ্চলে নদীবহিত নুড়ি, প্রস্তরখণ্ড প্রভৃতি জলের সাথে ঘুরতে ঘুরতে এগিয়ে যায়। এর ফলে অবকর্ষ ক্ষয়ের কারণে নদীর তলদেশে অনেক সময় ছোট ছোট প্রায় গোলাকার গর্ত সৃষ্টি হয়, এগুলিকে মন্থকূপ বলে। নিদর্শন: ঝাড়খণ্ডের সরাইকেল্লার নিকট খরবাই নদীতে মন্থকূপ দেখা যায়। বৈশিষ্ট্য: পার্বত্য প্রবাহে সৃষ্ট হওয়া উল্লম্ব গর্ত। 2 মন্থকূপ সৃষ্টি হলে নদীগর্ভে শিলাস্তর দুর্বল হয়ে নদীর গভীরতা বৃদ্ধি পায়। পরে প্রশ্ন দেখো 5.1-2 বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে শুষ্ক অঞ্চলে যে সমস্ত ভূমিরূপ গড়ে ওঠে সেগুলির পরিচয় দাও। শুষ্ক অঞ্চলে তথা মরু অঞ্চলে বৃষ্টিপাত কম হলেও যখন হয় তখন তার তীব্রতা থাকে অনেক বেশি, ফলে মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে বিভিন্ন বৈচিত্র্যময় ভূমিরূপ সৃষ্টি হয়, যেমন 1 ওয়াদি। আরবি ওয়াদি শব্দের অর্থ শুষ্ক উপত্যকা। মরু অঞ্চলে ক্ষণস্থায়ী জলধারার দ্বারা সৃষ্ট শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে। বৃষ্টির সময় মরুভূমির উচ্চভূমি থেকে জলধারা প্রবল বেগে নিচের দিকে নামতে থাকে এবং একসময় বাষ্পীভবনের কারণে শুকিয়ে যায়, কিন্তু তাদের প্রবাহপথের চিহ্নরূপে শুষ্ক খাতটি পড়ে থাকে, একেই ওয়াদি বলে। নিদর্শন দেখো, সৌদি আরবের রাব আল খালি মরুভূমিতে ওয়াদি দেখা যায়। বৈশিষ্ট্য: 1 বৃষ্টির সময় ছাড়া অন্য সময় এগুলি শুষ্ক থাকে। 2 শুকনা সময়ে এগুলি নুড়ি বালিতে পূর্ণ থাকে। 2 পেডিমেন্ট পেডি শব্দের অর্থ পাদদেশ এবং মন্ট শব্দের অর্থ পর্বত। সুতরাং পর্বতের পাদদেশী অঞ্চলে শিলাময় যে সমতল ভূমি দেখা যায় তাকে ভূতত্ত্ববিদ গিলবার্ট পেডিমেন্ট বলে অভিহিত করেন। ভূবিজ্ঞানী লসন এর মতে মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত ক্ষয়কাজ এবং আবহাওয়া বিকারের কারণে উচ্চভূমির ঢাল পিছন দিকে সরে যাওয়ায় পেডিমেন্ট সৃষ্টি হয়। নিদর্শন: সাহারায় আটলাস পর্বতের দক্ষিণ পাদদেশী অঞ্চলে পেডিমেন্ট দেখা যায়। বাজাদা স্পেনীয় শব্দ বাজাদার অর্থ পর্বতের পাদদেশীয় পলল সমভূমি। মরুভূমিতে পর্বতের পাদদেশে পেডিমেন্টের সামনের অংশে জলধারা বাহিত নুড়ি, কাকর, বালি, পলি প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে বাজাদা বলে। নিদর্শন: সাহারায় আটলাস পর্বতের পাদদেশে বাজাদা দেখা যায়। বৈশিষ্ট্য: 1 বাজাদা একটি সঞ্চয়জাত ভূমিরূপ যা প্রস্থচ্ছেদে ত্রিকোণাকার। 2 বাজাদার ঢাল অত্যন্ত মৃদু হয়।
4 প্লায়া মরুভূমিতে পর্বত বেষ্টিত উপত্যকার মধ্যবর্তী নিম্নভূমিতে জলধারার জল সঞ্চিত হয়ে যে লবণাক্ত জলের হ্রদ সৃষ্টি হয় তাকে প্লায়া বলে। যুক্তরাষ্ট্রে একে বলসান, সাহারা মরুভূমিতে শর্টস বলে। নিদর্শন: রাজস্থানের থর মরুভূমির সম্বর হ্রদ এরূপ একটি প্লায়া হ্রদ। বৈশিষ্ট্য: 1. এগুলির অস্থায়ী প্রকৃতির। 2. বৃষ্টিপাতের সময় ছাড়া অন্য সময় এগুলি শুষ্ক থাকে। 3. শুষ্ক অবস্থায় প্লায়ার উপরিভাগে চকচকে লবণের আস্তরণ দেখা যায়। এবার 5.1 3 নাম্বার দেখো, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও। উত্তর দেখো, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হলো গ্রাবরেখা। 1 হচ্ছে গ্রাবরেখা, পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আসার সময় হিমবাহবাহিত নুড়ি, পলি, পাথর, কাকর প্রভৃতি হিমবাহের বিভিন্ন স্থানে স্তূপের আকারে সঞ্চিত হয়। হিমবাহ সঞ্চিত এইসব শিলাস্তূপকে গ্রাবরেখা বা মোরেন বলে। অবস্থান ও প্রকৃতি অনুসারে এই গ্রাবরেখা বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন 1 হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা। উপত্যকা হিমবাহের দুই পাশে যে গ্রাবরেখা গড়ে ওঠে তাকে পার্শ্ব গ্রাবরেখা বলে। 2 মধ্য গ্রাবরেখা, দুটি হিমবাহ দুই দিক থেকে এসে যখন মিলিত হয় তখন উভয়ের পার্শ্ব গ্রাবরেখা পরস্পর মিশে গিয়ে যে গ্রাবরেখা গড়ে ওঠে তাকে মধ্য গ্রাবরেখা বলে। 3 প্রান্ত গ্রাবরেখা, হিমবাহের সামনের অংশে যে গ্রাবরেখা গড়ে ওঠে তাকে প্রান্ত গ্রাবরেখা বলে। 4 ভূমি গ্রাবরেখা, হিমবাহের তলদেশের ভূমিভাগে গড়ে ওঠা গ্রাবরেখাকে ভূমি গ্রাবরেখা বলে। এছাড়া অন্যান্য গ্রাবরেখাগুলি হলো 5 হিমবদ্ধ গ্রাবরেখা, 6 অবিন্যস্ত গ্রাবরেখা, 7 বলয়িত গ্রাবরেখা, 8 রোজেন গ্রাবরেখা প্রভৃতি। উদাহরণ: তিস্তা নদীর উচ্চ অববাহিকার লাচুং ও লাচেন অঞ্চলে গ্রাবরেখা দেখা যায়। এরপরে 2 নম্বর হচ্ছে ড্রামলিন। প্রান্ত গ্রাবরেখার কাছে অনেক সময় উঁচু উঁচু ডিবি দেখা যায়, সেগুলি উল্টানো নৌকা বা চামচের মতো দেখতে, এদের ড্রামলিন বলে। এগুলির দৈর্ঘ্য 400 থেকে 800 মিটার এবং উচ্চতা 30 থেকে 60 মিটার হয়ে থাকে। সাধারণত অনেকগুলি ড্রামলিনকে একসঙ্গে অবস্থান করতে দেখা যায়। এই ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে উঁচু থেকে দেখলে ডিমের মতো মনে হয় বলে এই প্রকার ভূমিরূপকে ডিম ভর্তি ঝুড়ি বলে। উদাহরণ: উত্তর আমেরিকার অন্টারিও হ্রদের দক্ষিণ দিকে নিউ ইয়র্ক প্রদেশে প্রচুর সংখ্যায় ড্রামলিন দেখা যায়। বোল্ডার ক্লে বা টিল। 3 নম্বর, হিমবাহ গলে গেলে তার ফাটলের মধ্যে অবস্থিত আবদ্ধ গ্রাবরেখা বা নিচে অবস্থিত ভূমি গ্রাবরেখার বিভিন্ন আকৃতির প্রস্তরখণ্ড, বালি, কাদা প্রভৃতি একত্রে জমা হয়ে থাকে, একে বোল্ডার ক্লে বা টিল বলে। উদাহরণ: উত্তর ইউরোপের বিভিন্ন দেশে বোল্ডার ক্লে দেখা যায়। এবার 5.1 দেখো, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। মরু অঞ্চলে বায়ুপ্রবাহ মূলত অপসরণ, অবঘর্ষ, ঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে থাকে। বায়ুর এই ক্ষয়কার্যের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। এর মধ্যে 3টি ভূমিরূপের বিবরণ নিচে দেওয়া হলো। প্রথমে 1 হচ্ছে গৌর। মরু অঞ্চলে বায়ুর প্রবাহ পথে কোনো বিশাল শিলাখণ্ড থাকলে শিলাখণ্ডটির উপরের অংশের তুলনায় নিচের অংশে অবঘর্ষ ও ঘর্ষণ ক্ষয় বেশি হয়। এর ফলে শিলাখণ্ডটি অনেকটা ব্যাঙের ছাতার মতো দেখতে হয়। এরূপ শিলাখণ্ডকে গৌর বলে। নিদর্শন: সাহারা মরুভূমিতে গৌর দেখা যায়। বৈশিষ্ট্য: 1 বায়ুর বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে গৌর গড়ে ওঠে। 2 অনেকটা ব্যাঙের ছাতার মতো দেখতে হয় বলে একে মাশরুম রক বলে। এরপরে 2 নম্বর দেখো, ইয়ারদং। মরুভূমিতে বায়ুর গতিপথে কঠিন শিলা ও নরম শিলা উল্লম্বভাবে অবস্থান করলে বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে নরম শিলাস্তর বেশি ক্ষয় পায় এবং কঠিন শিলাস্তর কম ক্ষয় পেয়ে উঁচু প্রাচীরের মতো অবস্থান করে। এরূপ ভূমিরূপকে ইয়ারদাং বলে। নিদর্শন: সাহারা মরুভূমির টিবেস্টি পর্বতে হারমাট্রান বায়ুর প্রবাহপথে সমান্তরালে ইয়ারদং গড়ে উঠেছে। বৈশিষ্ট্য: 1 এই ভূমিরূপে কঠিন শিলাস্তর প্রাচীরের মতো এবং নরম শিলাস্তরগুলি পরীক্ষার মতো দেখতে হয়। 2 এগুলি মোরগের ঝুঁটির ন্যায় আকৃতি বিশিষ্ট ভূমিরূপ। 3 হচ্ছে জিউগেন। মরু অঞ্চলে ভূমিভাগের উপরে কঠিন শিলাস্তর এবং নিচে নরম শিলাস্তরগুলি অনুভূমিকভাবে অবস্থান করলে বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে কঠিন শিলাস্তরের তুলনায় নরম শিলাস্তর বেশি ক্ষয় পায়। উপরের কঠিন শিলাস্তরটি চওড়া হয় এবং নিচের নরম শিলাস্তরটি সরু হয়ে এক ধরনের বিচিত্র ভূমিরূপ গড়ে ওঠে। এই ভূমিরূপকে জিউগেন বলে। নিদর্শন: আমেরিকা যুক্তরাষ্ট্রের সোনেআন মরুভূমি অঞ্চলে এরূপ ভূমিরূপ লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য: 1 এগুলি চ্যাপ্টা মাথাওয়ালা এক প্রকার শিলাখণ্ড। 2 হচ্ছে এগুলির গড় উচ্চতা 3 থেকে 30 মিটার।
এরপর দেখো 5.2, এখানেও থাকবে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, 5 গুণ 2, এখানেও 10 নাম্বার। দেখো 5.2 এর এক, প্রথমটা ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর, হিমালয় পর্বতমালার যে অংশটি জম্মু কাশ্মীর থেকে নেপালের পশ্চিম প্রান্তে কালী নদীর তীর পর্যন্ত বিস্তৃত তাকে বলা হয় পশ্চিম হিমালয়। এই পশ্চিম হিমালয়কে পশ্চিম থেকে পূর্বে 3টি অংশে ভাগ করা হয়, যথা এক হচ্ছে প্রথম কাশ্মীর হিমালয়। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল দুটি প্রায় 3.5 লক্ষ বর্গ কিলোমিটার স্থান জুড়ে এই বৈচিত্র্যময় ভূপ্রাকৃতিক অঞ্চলটি অবস্থিত। পর্বতশ্রেণী, দক্ষিণ থেকে উত্তর পরপর 5টি পর্বতশ্রেণী এই অঞ্চলে দেখা যায়। পর্যায়ক্রমে দক্ষিণ থেকে উত্তরে এগুলি হলো শিবালিক পর্বতশ্রেণীর জম্মু ও পুঞ্চ পাহাড়, পীরপাঞ্জাল, জাস্কর পর্বত, লাদাখ এবং সবশেষে কারাকোরাম পর্বতশ্রেণী। উপত্যকা, পীরপাঞ্জাল এবং হিমাদ্রি হিমালয়ের মধ্যে রয়েছে কাশ্মীর উপত্যকা। এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে 1600 মিটার উঁচু, প্রায় 135 কিলোমিটার দীর্ঘ এবং 40 কিলোমিটার প্রশস্ত। মালভূমি, এই অঞ্চলে কারাকোরাম ও জাস্কার পর্বতের মধ্যে রয়েছে পর্বত বেষ্টিত মালভূমি লাদাখ, এটি ভারতের সর্বোচ্চ মালভূমি। হ্রদ, এখানে রয়েছে উলার ও ডাল নামে দুটি মিষ্টি জলের হ্রদ। গিরিপথ, এখানে রয়েছে বানিহাল ও জওহর জজিলা প্রভৃতি গিরিপথ। হিমবাহ, সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ, হিসপার, বিয়াফো, বল্টারো ইত্যাদি। এরপরে হচ্ছে 2 নম্বর হিমাচল হিমালয়। হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব রাজ্যের প্রায় 56,000 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এই পার্বত্য অঞ্চল বিস্তৃত। দক্ষিণ থেকে উত্তরে এই অঞ্চলটির উচ্চতা 600 মিটার থেকে 6000 মিটার। পর্বতশ্রেণী, এই অঞ্চলের একেবারে দক্ষিণে রয়েছে শিবালিক পর্বতশ্রেণী, এর উত্তরে আছে ধওলাধর, পীরপাঞ্জাল ও নাগটিব্বা, আর একেবারে উত্তরে প্রধান হিমালয় বা হিমাদ্রি। উপত্যকা, এখানে পর্বত শ্রেণীগুলির মধ্যে রয়েছে কাংড়া, শতদ্রু, কুলু, স্পিটি, লাহুল প্রভৃতি উপত্যকা। 3 হচ্ছে কুমাউন হিমালয়। নবগঠিত উত্তরাখণ্ড রাজ্যের 46,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই অঞ্চল বিস্তৃত। এখানকার উচ্চতা দক্ষিণে 1000 মিটার এবং সর্ব উত্তরে 6000 মিটার। পর্বতশ্রেণী, এই অঞ্চলের সর্বদক্ষিণে রয়েছে শিবালিক পর্বতশ্রেণী, মধ্য হিমাচল পর্বতশ্রেণী এবং সর্ব উত্তরে হিমাদ্রি পর্বতশ্রেণী। হিমাদ্রি পর্বতশ্রেণীর গুরুত্বপূর্ণ কিছু পর্বতশৃঙ্গ হল নন্দাদেবী, কামেট, চৌখাম্বা, কেদারনাথ, নন্দাকোট প্রভৃতি। উপত্যকা, শিবালিক ও হিমাচল পর্বতশ্রেণীর মধ্যে কিছু সংকীর্ণ উপত্যকা রয়েছে, সেগুলি দুন উপত্যকা নামে পরিচিত। এদের মধ্যে দেরাদুন বৃহত্তম উপত্যকা। হ্রদ, কুমাউন হিমালয়ের উচ্চ অংশে নৈনিতাল, ভীমতাল, সাততাল, পুনাতাল প্রভৃতি কিছু হিমবাহ সৃষ্ট হ্রদ রয়েছে। এরপরে প্রশ্ন দেখো 5.2 ভারতের প্রধান প্রধান মৃত্তিকাগুলির নাম লিখে যে কোনো দুপ্রকার মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। উত্তর, ভারতের বিভিন্ন অঞ্চলে শিলাস্তরের গঠন, জলবায়ুর প্রকৃতি, স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি প্রভৃতি কারণে বিভিন্ন মৃত্তিকার সৃষ্টি হয়েছে। এই মৃত্তিকাকে 6টি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়, যথা পলি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, মরু মৃত্তিকা এবং পার্বত্য মৃত্তিকা। প্রথমে এক হচ্ছে পলি মৃত্তিকা। ভারতের সর্বাধিক অঞ্চল জুড়ে অবস্থান করছে পলি মৃত্তিকা। বৈশিষ্ট্য, এ অপসৃত মৃত্তিকা, বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা বাহিত ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে এই মৃত্তিকার সৃষ্টি হয়েছে, অর্থাৎ এটি একটি অপসৃত বা স্থানান্তরিত বা অস্থানিক মৃত্তিকা। বি, অপরিণত মৃত্তিকা, প্রতি বছর নতুন নতুন পদার্থ সংযোজিত হয় বলে এই মৃত্তিকা অপরিণত প্রকৃতির। সি হচ্ছে কঙ্কর বা ঘুটিং। এই মৃত্তিকায় বিশেষ করে প্রাচীন পলি মৃত্তিকায় চুনময় পদার্থের নুড়ি দেখা যায়, এগুলিকে কঙ্কর বা ঘুটিং বলে। এরপরে ডি হচ্ছে উর্বরতা। জৈব পদার্থ ফসফরাস ও পটাশিয়াম উপস্থিত থাকায় এই মৃত্তিকা উর্বর, তবে অঞ্চল বিশেষে বিভিন্ন উপাদানের তারতম্যের ফলে এই মৃত্তিকার উর্বরতার তারতম্য হয়। ই, রং ও গভীরতা। এই মৃত্তিকার রং ও গভীরতা বিভিন্ন স্থানে বিভিন্ন। এফ, জলধারণ ক্ষমতা। এই মৃত্তিকার গ্রথন ভারী বলে জলধারণ ক্ষমতা বেশি। এরপরে 2 নম্বর কৃষ্ণ মৃত্তিকা। ভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। এই মৃত্তিকার স্থানীয় নাম রেগুর। আবার এই মৃত্তিকায় তুলো চাষ সবচেয়ে ভালো হয় বলে একে কৃষ্ণ কার্পাস মৃত্তিকাও বলে। বৈশিষ্ট্য, এ, রং, ব্যাসল্ট শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে সৃষ্ট এই মৃত্তিকায় টাইটেনিয়াম ও জৈব যৌগের পরিমাণ বেশি থাকায় এর রং কালো। বি, গ্রথন। এই মৃত্তিকার গ্রথন উপত্যকার নিম্ন অংশে কাদাটে প্রকৃতির এবং উচ্চ অংশে কাদা দোআঁশ প্রকৃতির। সি, জলধারণ ক্ষমতা। মৃত্তিকায়
কাদা ও পলির ভাগ বেশি, দানাগুলি সূক্ষ্ম ঘন সন্নিবিষ্ট হয়, জলধারণ ক্ষমতা বেশি। ডি উর্বরতা, বিভিন্ন খনিজ সমৃদ্ধ হয়, অ্যালুমিনা, চুন, ম্যাগনেসিয়াম, আয়রন অক্সাইড। এই মৃত্তিকা খুব উর্বর। হচ্ছে ঋতুগত বৈশিষ্ট্য, বর্ষাকালে এই মৃত্তিকা চটচটে, কিন্তু শুষ্ক ঋতুতে বেশ শক্ত এবং দীর্ঘ ও গভীর ফাটলের সৃষ্টি হয়। 5.2-3 দেখো আরেকটা প্রশ্ন, ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। ইক্ষু চাষে জলবায়ু, মৃত্তিকা এবং ভূমির প্রকৃতির মতো প্রাকৃতিক পরিবেশগুলি বিশেষভাবে প্রভাব বিস্তার করে। ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি হলো, এক হচ্ছে জলবায়ুগত পরিবেশ, ক্রান্তীয় মণ্ডলের উষ্ণ আর্দ্র জলবায়ুর অন্যতম ফসল হলো ইক্ষু। ইক্ষু চাষের জলবায়ুগত পরিবেশগুলি হলো, এক উষ্ণতা, বার্ষিক গড় 20°C থেকে 27°C উষ্ণতা ইক্ষুর স্বাভাবিক বৃদ্ধি ও ফলনের পক্ষে অনুকূল, কিন্তু 30°C বেশি উষ্ণতা বা 20°C কম উষ্ণতা ইক্ষু চাষের পক্ষে ক্ষতিকর। দুই হচ্ছে বৃষ্টিপাত, ইক্ষু চাষের জন্য বার্ষিক গড় 100 সেন্টিমিটার থেকে 150 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। 100 সেমির কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জলসেচের সাহায্যে ইক্ষু চাষ করা হয়। আবার বৃষ্টিপাত অধিক হলে ইক্ষুতে রসের পরিমাণ বাড়ে, কিন্তু রসে শর্করার পরিমাণ হ্রাস পায়। 3 হচ্ছে লবণাক্ত আবহাওয়া, সামুদ্রিক লবণাক্ত আবহাওয়া ইক্ষু চাষের পক্ষে বিশেষ উপযোগী। এই জাতীয় আবহাওয়া ইক্ষু ভালো পুষ্ট হয় এবং তাতে রসের পরিমাণ বৃদ্ধি পায়। 4 হচ্ছে তুহিন ও কুয়াশা, কুয়াশা ও তুহিন ইক্ষু চাষের পক্ষে ক্ষতিকর, তাই ইক্ষু কাটার সময় রোদ ঝলমলে শুষ্ক আবহাওয়ার প্রয়োজন। এবারে ভূপ্রাকৃতিক পরিবেশ, এক হচ্ছে মৃত্তিকা, জল নিকাশি ব্যবস্থাযুক্ত চুন ও লবণ মিশ্রিত দোআঁশ মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, পলি মৃত্তিকা প্রভৃতি ইক্ষু চাষের পক্ষে বিশেষ উপযোগী। ইক্ষু চাষে মাটির উর্বরতা দ্রুত হ্রাস পায় বলে নিয়মিত নাইট্রোজেন সমৃদ্ধ সার প্রয়োগ করা হয়। 3 হচ্ছে ভূমির প্রকৃতি, উত্তম জল নিকাশি ব্যবস্থাযুক্ত অনুচ্চ ঢালু জমি বা বৃহদায়তনের সমতল ভূমি ইক্ষু চাষের পক্ষে সহায়ক। ইক্ষু গাছের গোড়ায় জল জমে থাকলে ইক্ষু গাছের বৃদ্ধি ব্যাহত হয়, এমনকি ইক্ষু গাছ মরেও যেতে পারে। এর পরের প্রশ্নটা দেখো 5.2-4 নাম্বার, ভারতে জনসংখ্যা গঠনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো। ভারতের বিভিন্ন অঞ্চলে কতগুলি প্রাকৃতিক এবং কতগুলি অর্থনৈতিক কারণে জনসংখ্যার বণ্টনের তারতম্য লক্ষ্য করা যায়। এর মধ্যে 5টি কারণ সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমে প্রাকৃতিক কারণ, এক হচ্ছে ভূপ্রকৃতি, সাধারণত পার্বত্য ও মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি বন্ধুর হওয়ার জন্য কৃষিকাজ, পরিবহন, শিল্প প্রভৃতির বিকাশ ঘটেনি। সেই কারণে হিমালয় পার্বত্য অঞ্চল, উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চলে এবং দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল জনবিরল। আবার নদী অববাহিকা সমভূমি অঞ্চলে বসতি স্থাপনের অনুকূল পরিবেশ বিদ্যমান থাকায় জনঘনত্ব অনেক বেশি। 2 হচ্ছে জলবায়ু, জলবায়ু ঘনবসতির ঘনত্ব নির্ধারণের অন্যতম মুখ্য নিয়ন্ত্রক। পর্যাপ্ত বৃষ্টিপাত ও উষ্ণতা কৃষিকাজের উপযোগী হয় পশ্চিমবঙ্গ, বিহার, কেরল, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যে অধিক জনসংখ্যা দেখা যায়। অন্যদিকে উষ্ণ ও শুষ্ক চরমভাবাপন্ন জলবায়ুর কারণে রাজস্থানে জনসংখ্যা কম। এরপরে 3 নাম্বার পয়েন্ট, নদ নদী, নদ নদীর সাহায্যে জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন, জলপথ পরিবহন, পানীয় জল সরবরাহ, মৎস্য শিকার, শিল্পের প্রয়োজনীয় জল প্রভৃতি বহুবিধ সুবিধা পাওয়া যায় বলে ভারতের নদী উপত্যকাগুলিতে জনবসতি বেশি মাত্রায় গড়ে ওঠে। এবার দেখো অর্থনৈতিক কারণ, এক হচ্ছে শিল্প ও বাণিজ্য, শিল্প বাণিজ্য অঞ্চল বহুমুখী অর্থনৈতিক ক্রিয়াকর্ম প্রসারের অনুকূল। ভারতের যেসব অঞ্চলে শিল্প ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটেছে সেসব অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেই কারণে হুগলি শিল্পাঞ্চল, হলদিয়া শিল্পাঞ্চল, আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলে জনবসতি অত্যন্ত ঘন। 2 হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা জনবসতি স্থাপনে একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। উন্নত যোগাযোগ ব্যবস্থা জনবসতি স্থাপনে বিশেষভাবে সহায়তা করে। সেই কারণে উত্তর ভারতের সমভূমি, পূর্ব উপকূলের সমভূমি অঞ্চলে সড়কপথ, রেলপথ ও জলপথ পরিবহনের সুবিধা থাকায় জনবসতি ঘন। অন্যদিকে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির জনবসতি কম। স্টুডেন্ট, আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।